নমস্কার। সনাতন গল্পকথার সমস্ত প্রিয় দর্শককে জানাই আন্তরিক স্বাগত। ভারতীয় সনাতন সাহিত্যের অমূল্য মহাকাব্য রামায়ণের শেষ ও সবচেয়ে আবেগঘন অধ্যায় হল উত্তরকাণ্ড। শ্রীরামের সুশাসিত রামরাজ্য, প্রজার সন্তুষ্টির জন্য মা সীতার দ্বিতীয় বনবাস, বাল্মীকি আশ্রমে লব ও কুশের জন্ম ও বীরত্ব, সীতার অলৌকিক ধরিত্রীর কোলে প্রবেশ এবং অবশেষে শ্রীরামের বৈকুণ্ঠ যাত্রা। এই স্পর্শকাতর ইতিহাস আজ আমরা জানব বিস্তারিতভাবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সনাতন গল্পকথার আজকের এই বিশেষ পর্ব। মহাকাব্য রামায়ণের সপ্তম ও শেষ অধ্যায় হল উত্তরকাণ্ড। অন্যান্য কাণ্ডের মতো এটি কেবল যুদ্ধ বা অ্যাডভেঞ্চারের গল্প নয়, বরং এটি শ্রীরামের অযোধ্যা শাসন, রাজধর্ম, সীতার দ্বিতীয় বনবাস এবং অবতার হিসাবে তাদের ধরাধাম লীলা সংবরণের এক গভীর ও স্পর্শকাতর আখ্যান। অযোধ্যায় শ্রীরামের রাজ্যাভিষেকের পর বহু মহর্ষি ও মুনি ঋষি তাকে অভিনন্দন জানাতে আসেন। মহর্ষি অগস্ত্য রামকে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের জন্মবৃত্তান্ত এবং তাদের বর লাভের ইতিহাস শোনান। তিনি রাবণের পূর্বপুরুষ হেতি, প্রহেতি, সুমালি এবং রাক্ষস বংশের সৃষ্টির গোপন ইতিহাস রামের কাছে প্রকাশ করেন। রাজা হিসাবে শ্রীরাম প্রজাদের দুঃখ সুখের দিকে কড়া নজর রাখতেন। একদিন চরের মাধ্যমে রাম জানতে পারেন যে এক সাধারণ ধোপা তার স্ত্রীকে অপবাদ দিয়ে বলছে, আমি রাম নই যে পরগৃহে এতদিন থাকা স্ত্রীকেও ঘরে ফিরিয়ে নেব। প্রজাদের মধ্যে সীতার পবিত্রতা নিয়ে সংশয় ছড়িয়ে পড়েছে দেখে রাম চরম ধর্ম সংকটে পড়েন। একাধারে পত্নী প্রেম আর অন্যদিকে আদর্শ রাজার রাজধর্ম। রাম সিদ্ধান্ত নেন প্রজা সাধারণের আস্থা বজায় রাখতে তিনি নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দেবেন। তিনি অনুজ লক্ষণকে নির্দেশ দেন অন্তঃসত্ত্বা সীতাকে গঙ্গা পার করে মহর্ষি বাল্মীকির আশ্রমে রেখে আসতে। গঙ্গার তীরে মহর্ষি বাল্মীকি দেবী সীতাকে পরম স্নেহে আশ্রমে আশ্রয় দেন। সেখানে সীতা যমজ পুত্র সন্তানের জন্ম দেন। মহর্ষি তাদের নাম রাখেন লব ও কুশ। মহর্ষি বাল্মীকি তত্ত্বাবধানে দুই ভাই বেদ, শাস্ত্র, রাজধর্ম এবং ধনুর্বিদ্যা লাভ করে। পাশাপাশি বাল্মীকি তার রচয়িতা কাব্য রামায়ণ গান আকারে সুর করে লব ও কুশকে শেখান। এই সময়ে মধুপুরীর, যার বর্তমান নাম মথুরা, অত্যাচারী রাক্ষস লবণাসুরের তাণ্ডবে ঋষিরা প্রতিষ্ঠ হয়ে রামের শরণাপন্ন হন। রামের সর্বকনিষ্ঠ ভাই শত্রুঘ্ন লবণাসুরকে বধ করেন এবং সেই অঞ্চলকে উদ্ধার করে এক সমৃদ্ধশালী নগরে পরিণত করেন। রাজ্য পরিচালনা ও পাপ মুক্তির জন্য শ্রীরাম এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন, কিন্তু পত্নী ছাড়া যজ্ঞ অসম্পূর্ণ। তাই সীতার অনুপস্থিতিতে রাম সীতার এক স্বর্ণমূর্তি পাশে রেখে যজ্ঞ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। যজ্ঞের জাদুকরী ঘোড়াটি মুক্ত অবস্থায় ঘুরতে ঘুরতে বাল্মীকি আশ্রমের কাছে পৌঁছলে বালক লব ও কুশ তা ধরে ফেলে। ঘোড়া উদ্ধার করতে আসা লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এবং বানর বাহিনীকে দুই বালক যুদ্ধে পরাস্ত করে। অবশেষে স্বয়ং শ্রীরাম যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এবং বালকদের অসীম বীরত্ব দেখে বিস্ময় প্রকাশ করেন। মহর্ষি বাল্মীকি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে রামকে জানান যে এরা তারই সন্তান। এরপর লব ও কুশ অযোধ্যার রাজদরবারে রাম ও সমস্ত প্রজাবর্গের সামনে পরম মধুর সুরে রামায়ণ গান পরিবেশন করে। গানের মধ্য দিয়ে প্রজার দল সীতার পবিত্রতা উপলব্ধি করে এবং অনুশোচনায় দগ্ধ হয়। শ্রীরাম সীতাকে রাজসভায় এনে পুনরায় নিজের পবিত্রতা প্রমাণ করতে বলেন। সীতা রাজসভায় উপস্থিত হয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমি যদি মনে প্রাণে কেবল শ্রীরামকেই চিন্তা করে থাকি, তবে হে মা ধরিত্রী, তুমি দ্বিধা বিভক্ত হও এবং আমাকে তোমার কোলে স্থান দাও। সঙ্গে সঙ্গে পৃথিবী বিভক্ত হয়ে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট ভূদেবী আবির্ভূত হন এবং সীতাকে কোলে তুলে নিয়ে
পাতালপুরীতে বিলীন হয়ে যায়। রাম সীতাকে হারিয়ে শোকে ব্যাকুল হয়ে যান। বহু বছর ধরে ন্যায় বিচারের মাধ্যমে রামরাজ্য পরিচালনার পর একদিন কালদেব এক তপস্বী ছদ্মবেশে রামের কাছে আসেন। তাদের গোপনীয় আলোচনার শর্ত ছিল, যিনি এই আলোচনায় ব্যাঘাত ঘটাবেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লক্ষণকে দরজায় পাহারাদার রাখা হয়। ঠিক সেই সময় ক্রোধী ঋষি দুর্বাসা এসে রামের সাথে দেখা করতে চান। অস্বীকার করলে পুরো অযোধ্যা ভস্ম করার হুমকি দেন। অযোধ্যাবাসীকে রক্ষা করতে লক্ষণ বাধ্য হয়ে রামের কক্ষে প্রবেশ করেন। প্রথা ও কথা রক্ষার স্বার্থে রাম লক্ষণকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। লক্ষণ সরজু নদীতে আত্মবিসর্জন দিয়ে নিজ ধামে ফিরে যান। লক্ষণের বিরহে এবং অবতার জীবনের উদ্দেশ্যে পূর্ণ হওয়ায় শ্রীরাম লব ও কুশকে রাজ্যের দায়িত্ব ভাগ করে দেন। এরপর অযোধ্যার সমস্ত প্রজা, পশু পাখি এবং অনুগামীদের সাথে নিয়ে শ্রীরাম সরজু নদীর জলে প্রবেশ করেন। শ্রীরাম নিজের চতুর্ভুজ বৈকুণ্ঠ রূপ ভগবান বিষ্ণু ধারণ করে পুনরায় গোলক ধামে ফিরে যান এবং রামায়ণের সমাপ্তি ঘটে। শ্রীরামের বৈকুণ্ঠ যাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হলো মহাকাব্য রামায়ণের পূর্ণাঙ্গ আখ্যান। আশা করি রামায়ণের প্রতিটি কাণ্ডের কাহিনী আপনাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধর্ম, পুরাণ ও সনাতন সংস্কৃতির এমন অজানা ও সত্য কাহিনী শুনতে সনাতন গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।